আমি খুব ছোট একটা কারণে ফেসবুকে একটা লাইক দেওয়ার কারণে আমাকে হল থেকে পিটিয়ে বের করে দেয়। তো আমার আব্বা হচ্ছে হার্টের পেশেন্ট। তো আমি বারবার তাকে অনুনয় বিনয় করি যে এটা করবেন না, তিনি এটা সহ্য করতে পারবেন না। আমি বাবা মার একমাত্র ছেলে। আমাদের বলেছিলাম আপনার 3টা সন্তান আছে, 3টার মধ্যে একজন ধরেন দেশের জন্য চলে গেল। লুৎফর রহমান, বুঝতে পারছি আসলে এই অবস্থায় কথা বলাটাও বেশ কঠিন, কিন্তু একটু আপনার অভিজ্ঞতাটাও জানতে চাই। আসলে আমি আমি আমার ক্যাম্পাসের সেশন হচ্ছে 16-17। আমি যখন ক্যাম্পাসে উঠি 2016 সালের শেষের দিকে উঠেছি। 17 সালের একদম শুরুতেই আমি খুব ছোট একটা কারণে ফেসবুকে একটা লাইক দেওয়ার কারণে আমাকে হল থেকে পিটিয়ে বের করে দেয়, বাজার মেরে। তো যেদিন আমাকে হল থেকে বের করে দেয় সেদিন হলের যে সভাপতি ছিল, সেক্রেটারি ছিল আলামিন রহমান, আজ কোথায় আছে হয়তো আমি জানি না, সে সেক্রেটারি আমার আব্বাকে ফোন দিতে চায়, ফোন দিয়ে আমাকে পুলিশে ধরিয়ে দেবে। তো আমার আব্বা হচ্ছে হার্টের পেশেন্ট। তো আমি বারবার তাকে অনুনয় বিনয় করি যে এটা করবেন না, তিনি এটা সহ্য করতে পারবেন না। আমি বাবা মার একমাত্র ছেলে। তো এই যে ইভেন্ট যে আন্দোলনগুলো করছি, কালকে যখন আমি বেরোবো, নির্বিচারে গুলি চলতেছিল শহীদ মিনারে রাতে। তো আমার আম্মা সারাদিন কান্নাকাটি করে, প্রত্যেকবার আমি ফোন ধরতে পারি না তার, প্রত্যেকবার ফোন ধরার সময় সে কান্নাকাটি করে। তো আজকে সকালে যখন আমি ফোন দিয়ে বিদায় নিচ্ছি, আপনি খেয়াল করবেন যে ফেসবুকে আজকে প্রত্যেকটা আন্দোলনকারী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিদায় নিয়েছে। এবং অনেক আন্দোলনকারী এরকম অনেক শহীদ রয়েছেন যারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিদায় নেওয়ার পরে তারা শহীদ হয়ে গেছেন। তো আমি তো আসলে এই হচ্ছে আমাদের যারা এই আন্দোলনের সঙ্গে জড়িত ছিলাম তাদের সবার অভিজ্ঞতাটা। সবশেষে আপনারা আসলে দেশের কথা চিন্তা করেছেন, হয়তো পরিবারের কথা চিন্তায় থাকলেও হয়তো সেখানে আমরা আসলে আমাদের বলেছিলাম আপনার 3টা সন্তান আছে, 3টার মধ্যে একজন ধরেন দেশের জন্য চলে গেল। বাবা বলছিল যে 3 জনের মধ্যে তো তোমাকে নিয়ে আমার সবচেয়ে বড় স্বপ্ন, তুমি গেলে আমরা কি নিয়ে বাঁচব। তারপরও ছিলাম। আমি 1 সপ্তাহ পর আজকে বাবার সাথে কথা বলছি, প্রথম সংবাদটা বাবাকে দিচ্ছি, আপু শরীরে স্যার ফালাইছে, হাউ মাউ করে কেঁদেছে। সেই আনন্দ আমরা আসলে দেশ টেলিভিশনের পর্দায় সর্বপ্রথম প্রচার করতে পারছি, সেটি আমাদের জন্য অত্যন্ত গর্বের জায়গা। আমরা যেভাবে আসলে ঐক্যবদ্ধ হয়ে বারবার একসাথে থাকার কথা বলছি, ঠিক এই একসাথে এই আবেগকে আসলে আমরা শক্তিতে রূপান্তর করে একসাথে থাকতে চাই। সাদিক কায়েম, নিশ্চয়ই আপনার জীবনেরও এরকম কিছু ঘটনা আছে, সেই দুঃখগুলো আজকে আসলে কতখানি আনন্দের রূপ নিল? আচ্ছা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই 2017 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হই অনেক বড় প্রত্যাশা নিয়ে এসেছিলাম, কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসার পরে গণরুম গেস্টরুমের যে নোংরা কালচার, এটা আমাকে অনেক বেশি কষ্ট দিত। আমি ভাবতাম আমি এর আগে বিশ্ববিদ্যালয়ে আমার স্বপ্নটা অনেক বড় ছিল, এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে মেধাবীরা পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় বুদ্ধিজীবীরা, সবচেয়ে সম্মানিত মানুষগুলো এখানে থাকে। কিন্তু এখানে আসার পরে যে নোংরা সংস্কৃতি, এবং প্রতিদিন রাতে যখন আমরা হলগুলোতে থাকতাম একটা আতঙ্ক কাজ করতো, একটা ভয় কাজ করতো, আমরা কান্না শুনতে পাইতাম। আমাদের ছোট ভাই আমাদের বন্ধুরা পাশে কান্না করছে, তাকে গর্হিত ভাষায় তাকে গালি দেওয়া হচ্ছে, তাকে দাসের মতো ব্যবহার করা হচ্ছে, এগুলো আমাকে অনেক বেশি কষ্ট দিত। তখন আমরা চিন্তা করতাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়ে এবং আমার ফার্স্ট সেমিস্টার আমি ফার্স্ট হই, রেজাল্ট ভালো করার পরও দেখা গেছে হচ্ছে আমাকে সে জোর করে আমাকে তার বিভিন্ন ধরনের রাজনৈতিক এজেন্ডা সে আমাকে বিয়ে করাচ্ছে। আমার পরের দিন সেমিস্টার ফাইনাল পরীক্ষা, কিন্তু এর আগের দিন আমাকে জোর করে নিয়ে যাচ্ছে। এর মধ্যে আমার একটা দ্রোহ তৈরি হয় আমি এই যে হচ্ছে সমাজের অসঙ্গতিগুলা, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেই নোংরা রাজনীতিগুলো চলছে এবং পুরো দেশের মধ্যে গত 15 বছর 16 বছর ধরে যে এখানে সাপ্রেশন অপারেশনগুলো চলতেছে, এগুলো আমাকে অনেক বেশি কষ্ট দিত। তখন আমরা কিছু যারা আমাদের বন্ধু বান্ধব যারা ছিল আমাদের সার্কেলের ছোট ভাইরা, আমরা ভাবতাম আমাদেরকে এই সাপ্রেশন অপারেশন, এই জুলুমতন্ত্রকে আমাদের ভাঙতে হবে।